আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর জীবন রক্ষায় রাজনীতিবিদ সহ মোট 626 জন বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় তাদের মধ্যে 615 জন নিজ উদ্যোগে ফিরে গেছেন। রোববার আন্তঃবাহিনীর সংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অভিযোগে বা মামলার কারণে 4 জনকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও 7 জন সেনানিবাসে অবস্থান করছেন। সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে 24 রাজনৈতিক ব্যক্তি, 5 বিচারক, পুলিশের 28 কর্মকর্তা ও 487 জন বিভিন্ন পর্যায়ের সদস্য এবং প্রশাসনের 19 জন কর্মকর্তা ছিলেন। বিজ্ঞপ্তিতে গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্যশীল হওয়ার অনুরোধ করা হয়। বলা হয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনসাধারণের পাশে আছে এবং থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে রংপুর আদালতে এই মামলা দায়ের করেন নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী। গেল 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। এদিকে নারায়ণগঞ্জের আবুল হাসান স্বজন নিহতের ঘটনায় শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শামীম ওসমান সহ 48 জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহতের ভাই। এই মামলায় অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, জানাবেন যে মামলা নিয়ে নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী কি বলছেন? হাবিবা, আমি এখন রয়েছি রংপুর আদালত চত্বরে। আমরা দেখেছি যে আজকে পরপর 3টি মামলা রংপুরে দিয়েছে, কারণ এর মধ্যে আমরা দেখেছি যে আবু সাইদ রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ছাত্র, সে কিন্তু আমরা দেখেছি তার বড় ভাই রমজান আলী আদালতে মামলা দিয়েছেন এবং আরেকজন নিহত হয়েছে রংপুরে তাহির নামে। তার পিতা আব্দুর রহিম, সেও প্রধানমন্ত্রীকে আসামি করে মামলা দিয়েছেন। পাশাপাশি আরেকজন ফল বিক্রেতা রয়েছেন, সেও কিন্তু তার পরিবারের পক্ষ থেকে আরেকটি মামলা হয়েছে। এখন পর্যন্ত রংপুরে 3টি মামলা আমরা দেখেছি হয়েছে এবং তারা এখনো আদালতের ভিতরে অবস্থান করছেন। আমরা ইতিমধ্যে কথা বলেছি এবং আইনজীবী যারা বলছেন যে আসলে এখন পর্যন্ত যে মামলাগুলো হয়েছে সেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারি যারা ওই সময় দায়িত্ব পালন করেছেন তাদের অনেককেই আসামি করে মামলাগুলো করা হয়েছে এবং তারা বলছেন তারা সুষ্ঠু বিচার দাবি করছেন যে আসলে সাইদ সহ যারা নিহত হয়েছেন ছাত্র আন্দোলনকে ঘিরে, যারা মারা গিয়েছেন, প্রত্যেককেই যারা আসলে বিচার পায় তারা প্রত্যেকের বিচারের আওতায় নিয়ে আসা হয়। সেজন্য তারা আজকের এই মামলা। এবং আমরা যদি দেখাই আপনাদেরকে, কোর্ট চত্বরে এখন পর্যন্ত তাদের কিন্তু অবস্থান রয়েছে এবং এখানে আমরা দেখছি যে আসলে সাইদের পরিবার সহ যারা মামলা দিয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত ভিতরে অবস্থান করছেন, তারা ভিতরে রয়েছেন এবং প্রত্যেকটা পরিবারের দাবি হচ্ছে যে প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ এবং দেখেছি রংপুরে যারা এই ছাত্র হত্যার ঘটনার পিছনে যারা নৈপথ্য কাজ করেছেন প্রত্যেককে এনে বিচারের দাবি করছেন। তারা বলছেন যে তারা সুষ্ঠু বিচার চান। ইতিমধ্যে আমরা দেখেছি যে রংপুরে এখন পর্যন্ত এই সাইদ হত্যার পিছনে যে পুলিশ সদস্য রয়েছিল, সে পুলিশ সদস্য সহ রংপুর মেট্রোপলিটন পুলিশ, ডিআইজি পুলিশ, এমনকি যারা সেদিন ঘটনাস্থলে ছিল তাদের অনেকেই নাম উল্লেখ করে কিন্তু আজকে এই মামলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখলাম এবং এখন পর্যন্ত বিষয় চলমান রয়েছে। তবে আর কিছুক্ষণ পরে হয়তো আপনাদেরকে আমরা খোলাসা করতে পারবো যে আসলে এই মামলার পিছনে মোট কতজন আসামি করা হয়েছে এবং এখন পর্যন্ত কাদেরকে মূল আসামি করা হয়েছে। তবে এর মধ্যে প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের আরো ঊর্ধ্বতন কর্মকর্তা এই সময় যারা দায়িত্ব পালন করছেন সবাইকে কিন্তু আসামি করা হয়েছে। হাবিবা, এই ছিল আমার কাছে আপাতত রংপুরের আবু সাইদ সহ এই হত্যা মামলা আসামিদের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারিতার জন্য দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে।
বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের ব্রিফিং কালে তিনি বলেন, দুর্নীতির কারণে দেশের সব শেষ হয়ে গেছে, তবে সবকিছু ঠিক হয়ে যাবে জানিয়ে কূটনৈতিকদের ধৈর্য ধরার আহ্বান জানান ডক্টর ইউনূস। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের ছাত্র সংগঠন মিলে ছাত্রদের উপর হামলা করা হয়েছে। সেই হামলায় তরুণদের মৃত্যুর ঘটনার বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হন প্রধান উপদেষ্টা। বলেন, ছাত্রদের অনুরোধে দেশের দায়িত্ব নিয়েছেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশনের ৭৬ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। That Bangladesh witnessed a second revolution. It's about 2 weeks actually. Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of Sheikh Hasina. Students of no other countries in our recent memory had to pay so much a price for expressing their democratic aspirations. Dreaming of a discrimination-free, equitable and environmental-friendly nation where human rights of every citizen will be fully protected. I took over the responsibilities of a country at the request of these students, a country which is in almost always a completely mess. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন করতে যাচ্ছে সরকার, এমনটাই জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে দায়িত্ব পাওয়ার পর গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভায় এই কথা জানান তিনি। এছাড়া আলোচিত সাংবাদিক দম্পতি সাগররণী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে জানিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত করা হবে। গণমাধ্যমে দলীয়করণ করা যাবে না মন্তব্য করে দল নিরপেক্ষভাবে কাজ করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। দুর্নীতি, স্বজনপ্রীতির কোনো স্থান আমরা এখানে দেখতে চাই না। প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমাদেরকে দাঁড়া করাতে হবে এবং সাংবাদিকদের প্রতিও গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে। আওয়ামী লীগ বিএনপির মতো গণমাধ্যমে হচ্ছে এই ধরনের দুইটা ভাগ থাকে, তো এই বিষয়গুলাও গণমাধ্যম কর্মী বা সাংবাদিকরা বিবেচনা করবেন, যাতে আমরা এই ধরনের রাজনৈতিক বা দলীয়করণ যাতে সাংবাদিকদের ভিতরে না দেখি, আমরা যাতে একটা নিরপেক্ষ জায়গায় জনগণের পক্ষে কথা বলতে পারি। স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি, সাংবাদিক সমাজের সাথে আলোচনা করে আপনাদের বক্তব্যের প্রেক্ষিতেই মূলত আমরা এই উদ্যোগগুলো নিতে যাচ্ছি। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, নতুন শিক্ষাক্রম উপযোগী নয়, তাই এক্ষেত্রে পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে। দুপুরের সচিবালয়ে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে ঢুকে পড়েছে তাদের বিপাকে ফেলে এটি করা হবে না বলেও জানান তিনি। এদিকে আজ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও চলমান পরিস্থিতির কারণে এখনও প্রাণ ফেরেনি। মারুফরেজার রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অবশেষে প্রায় ১.৫ মাস পর ফের প্রাণ পেতে যাচ্ছে সকল ধরনের শিক্ষাঙ্গন। যদিও শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম, আবার চলমান পরিস্থিতি বিবেচনায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলছে না এখনই। তবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি চালু হলেও প্রাণ ফেরেনি ক্লাসে। আমরা আমাদের দরকারি যেরকম রাস্তায় নেমেছিলাম রাজপথে, তেমনি আবার আমাদের দরকারি এখন ফিরে আসতে হবে। তাই আমরা চেষ্টা করব বা আবেদন করব যে জলদি ক্লাস শুরু করার জন্য। ডিসি আসলে সকল কার্যক্রম শুরু হলে তারপর হচ্ছে ক্লাস শুরু হতে পারে। আপাতত কিছু বলা যাচ্ছে না। চলমান আন্দোলন পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রমে কিছু ব্যাঘাত ঘটছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন এগুলো যতটা দ্রুত সম্ভব সবকিছু স্বাভাবিক করে আবার শিক্ষা কার্যক্রম আগের জায়গায় ফেরত আসে। এদিকে দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ে প্রথম কথা বলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেন, ৪০টিরও বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অভিভাবক শূন্য, দ্রুত সময়ের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই কেটে যাবে শঙ্কা। নতুন করে শুরু করা খুবই চ্যালেঞ্জিং। তার মধ্যেও অন্তত বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলোতে আমরা যে পদায়নগুলো অতি দ্রুত করব, যাতে এগুলো চালু হতে পারে। ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে, শিক্ষকদের প্রতিও অনুরোধ থাকবে। বড় বড় পরিবর্তন হচ্ছে, কিন্তু তার মধ্যেও যেন আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না করে শৃঙ্খলার সাথে
আমরা আবার ওই পরিবেশটা ফিরিয়ে আনতে পারি। শিক্ষা খাতের বেহাল অবস্থা চলছে মন্তব্য করে অনিয়ম, দুর্নীতি আর দলীয়করণে অযোগ্যদের বাদ দেওয়ার কথাও জানান নতুন শিক্ষা উপদেষ্টা। আগের শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়ার কথাও জানান তিনি। পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে, সময় বদলাচ্ছে, কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে। নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব আর এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না। শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকের আসনে সত্যিকারের শিক্ষানুরাগী ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আসুক সেই দিকে খেয়াল রাখার অন্যতম লক্ষ্য বলে জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ। মারফরেজা, RTV, ঢাকা। দুর্নীতি, শেয়ার বাজার কেলেঙ্কারি আর ব্যাংক লুটের বরপুত্র সালমান এফ রহমান বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে ঋণ নিয়ে তা পরিশোধ না করা এবং পাচারকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। দেশের 7টি বাণিজ্যিক ব্যাংক থেকে তুলে নিয়েছেন প্রায় 37,000 কোটি টাকা। দেশের খেলাপি ঋণের সুনিপুণ কারিগর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ঋণ কেলেঙ্কারির আদ্যপান্ত তুলে ধরছেন সেলিম মালিক। ভাব গাম্ভীর্যপূর্ণ নিষ্পাপ চেহারা, গায়ে জড়ানো সাদা পাঞ্জাবি, তার উপর মুজিব কোট। এক নজরে দেখলে পুরোদস্তুর পূর্ণবান মানুষ হিসেবে ভেবে বসবে সবাই। তাই তো আর্থিক খাতে নানা কেলেঙ্কারি হোতা আর দুর্নীতির এই গডফাদারকে দরবেশ নামে ডাকে তার সমালোচকরা। সালমান এফ রহমানের ঋণ কেলেঙ্কারি ফেরিস্তে বেশ লম্বা। কেবল রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে হাতে নিয়েছেন 23,070 কোটি টাকা, যার বড় অংশই বেনামে। ব্যাংকটির সবশেষ আর্থিক প্রতিবেদন থেকে জানা গেছে তিনি বেক্সিমকো গ্রুপের নামে নিয়েছেন 20,752 কোটি টাকা। এর মধ্যে ফান্ডেড 20,208 কোটি এবং নন ফান্ডেড 544 কোটি টাকা। এছাড়া বেক্সিমকো লিমিটেডের নামে নেওয়া ঋণের পরিমাণ 2,218 কোটি টাকা। সালমানকে ঋণ সুবিধা দিতে ভাঙতে হয়েছে আইনও। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো গ্রাহককে ব্যাংকের মূলধনের 25% বেশি ঋণ দেওয়া যায় না, কিন্তু সালমান তার প্রভাব খাটিয়ে ঋণ নিয়েছেন প্রায় 40 গুণ। সালমান এফ রহমান তার নিজের গড়া IFIC ব্যাংকেও ছাড়েননি। শ্রীপুর টাউনশিপের নামে ঋণ নিয়েছেন 1020 কোটি টাকা। সানস্টার বিজনেসের নামে 615 কোটি, ফারেস্ট বিজনেসের নামে নিয়েছেন 614 কোটি টাকা। এছাড়া কসমস কমোডিটিস, অ্যাপোলো ট্রেড ইন্টারন্যাশনাল, আলট্রন ট্রেডিং সহ আরও 3টি প্রতিষ্ঠানের নামে বের করে নিয়েছেন 2,969 কোটি টাকা। সালমানের আগ্রাসন থেকে বাদ যায়নি নিঃশেষের পথে থাকা ন্যাশনাল ব্যাংকও। পরিশোধ না করা এসব ঋণ নেওয়া হয়েছে বহু বছর আগে। প্রতিবেদন থেকে জানা গেছে ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে 836 কোটি টাকা ঋণ নিয়েছেন। বেক্সিমকো গ্রুপের জন্য 823 কোটি, বেক্সিমকো LPG ইউনিট 1 ও 2 এর জন্য 1,293 কোটি টাকা ঋণ নিয়েছেন। এছাড়া সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে রয়েছে সালমান এফ রহমানের দীর্ঘদিনের ঋণ। অগ্রণী ব্যাংক থেকে বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেডের জন্য ঋণ নিয়েছেন 1,409 কোটি টাকা। এছাড়া রূপালী ব্যাংকে বেক্সিমকো লিমিটেডের 965 কোটি টাকা ঋণ রয়েছে। সোনালী ব্যাংকে রয়েছে বেক্সিমকো গ্রুপের 1,838 কোটি টাকা। এবি ব্যাংকে 605 কোটি টাকা ঋণ রয়েছে সালমান এফ রহমানের। এর মধ্যে বেক্সিমকোর 175 কোটি, ইন্টারন্যাশনাল নিউটওয়ার অ্যান্ড অ্যাপারেলের 83 কোটি এবং নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজের 345 কোটি টাকা। বহু বছর আগে এসব ঋণ নিলেও নিজের ক্ষমতা বলে পরিশোধ না করেই জেলের বাইরে ছিলেন তিনি। খেলাপি ঋণের এই কারিগর গত 15 বছরে কেবল ব্যাংকগুলোই খালি করেননি, পণ্য রপ্তানি করে দেশের টাকা না আনার অভিযোগ তার বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে। এছাড়া গত 31 বছরে শেয়ার বাজারে বড় যত কেলেঙ্কারি সেসবের সঙ্গে জড়িয়ে আছে সালমান এফ রহমানের নাম। সংশ্লিষ্টদের মতে তিনি গত 3 বছরে দৃশ্যমানভাবেই বাজার থেকে 6,600 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, অদৃশ্য সহ যার পরিমাণ প্রায় 20,000 কোটি টাকা। সেলিম মালিক, RTV, ঢাকা। মাঙ্কিপক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এরপরই সংক্রমণ এই রোগ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সতর্কতার অংশ হিসেবে বিমানবন্দরের আগমনী চ্যানেলে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল থাকবে। সতর্ক বার্তায় মাঙ্কি পক্স বিষয়ে এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। মাঙ্কি পক্স লক্ষণযুক্ত কোনো যাত্রী থাকলে দ্রুত তা স্বাস্থ্য বিভাগকে জানাতে বলেছে কর্তৃপক্ষ। এছাড়া বাংলাদেশে প্রবেশের 21 দিনের মধ্যে যাত্রীদের মাঙ্কি পক্সের লক্ষণ দেখা দিলে 10655 নম্বরে কল করতেও অনুরোধ করা হয়েছে। এদিকে আফ্রিকার দেশ কঙ্গোয় এমপক্স প্রথম শনাক্ত হওয়ার পর থেকে বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে বুরুন্ডি, উগান্ডা, রুয়ান্ডা, সুইডেন, কেনিয়া ও পাকিস্তান। এমপক্স ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার নিয়ে 2 বছরের মধ্যে দুবার সংক্রামক এই রোগে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে এমপক্স ভাইরাসের প্রবেশ ও সংক্রমণ ঠেকাতে 6 মাসের জন্য সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ জারি করেছে চীন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম CGTN এই তথ্য নিশ্চিত করেছে। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে 9 ধারায় প্রদত্ত দায় মুক্তি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না জানতে চেয়ে রিট করেছে সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী। রিটে দায় মুক্তি দেওয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়। রোববার বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের দ্বৈত বেঞ্চে রিটটি দায়ের করা হয়। রিটকারী আইনজীবীরা হলেন আব্দুল্লাহ সাদিক, GM মোজাহিদুর রহমান, মিসবাউদ্দিন, জোবায়দুর রহমান, নোয়াব আলী, আজিমউদ্দিন পাটোয়ারি, সাজ্জাদ সারোয়ার, মোজাহিদুল ইসলাম, মিজানুল হক এবং AKM নুরুন নবী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় মুক্তি চেয়ে ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন করেছেন 2 শতাধিক আসামির পরিবার। রোববার সকাল 10টায় ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে তারা মানববন্ধন করেন। তাদের দাবি স্থানীয় রাজনীতি সহ নানা দ্বন্দ্বের বলি তারা। এমনকি টাকার বিনিময়ে এবং প্রলোভন দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আসামিদের সাজা দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সময় জন্ম হয়নি, এমনকি সে সময় 10 বছর বয়স ছিল তাদেরকেও আসামি করা হয়েছে। দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে মিথ্যা মামলায় ভুক্তভোগীদের খালাস দেওয়ার দাবি জানান আইনজীবীরা। ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নের জন্য সেন্টার অব এক্সিলেন্স প্রকল্প হাতে নিয়েছে সরকার। বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক ও বাস্তবসম্মত ক্রীড়াঙ্গন গড়ে তুলতে এই প্রতিষ্ঠান কাজ করবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেন্টার অব এক্সিলেন্সের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি এবং আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন গেমস থেকে সাফল্য নিয়ে আসতে পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ক্রীড়া অঙ্গনকে দুর্নীতি ও রাজনীতি মুক্ত রাখতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। রোববার সচিবালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান ক্রীড়া উপদেষ্টা। সেন্টার অফ এক্সিলেন্স স্লোগানে বাংলাদেশের প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট। দ্রুততম সময়ে আমাদের এই প্রকল্প বাস্তবায়ন হবে এবং আমরা বিশ্বাস করি এদেশের ক্রীড়াঙ্গনে মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট, সেন্টার অফ এক্সিলেন্স। স্পোর্টসকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেই জন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব, যার সাথে যে স্পোর্টসের সাথে যে সংযুক্ত এবং কাজ করে আসছেন তাদেরকে দিয়ে এই ফেডারেশনগুলোকে ঢেলে সাজাবো। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।